হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং এবং বিবিএ থার্ড ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ট্যাক্সেশন ইন বাংলাদেশ এই সাবজেক্টে চ্যাপ্টার হচ্ছে ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন, অর্থাৎ ব্যবসা বা পেশা খাতে আয়ে। আজকে হচ্ছে আমাদের ফুল লেকচার, অর্থাৎ আজকের লেকচারে আমরা ব্যবসা বা পেশা খাতটা পুরোটাই কমপ্লিট করব। তো ব্যবসা বা পেশা খাত এই চ্যাপ্টারের ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় যে সিলেবাস বন্টন করে দিছে, এই সিলেবাস আলোকে আমরা একটা ফরম্যাটে ভাগ করছি, যেটা হচ্ছে ব্যবসা খাতে আয় নির্ণয় করা শিখব। এই চ্যাপ্টারের মেন উদ্দেশ্য হচ্ছে ব্যবসা খাতে আয় নির্ণয় করা। এই চ্যাপ্টারটা মূলত হচ্ছে পার্ট বি এর জন্য। তবে কিছু কিছু সময় এই চ্যাপ্টার থেকে পার্ট সিতেও প্রশ্ন আসছে। তো আসেন দেখি এই চ্যাপ্টার থেকে কোন সালে কোন পার্টে প্রশ্নগুলি আসছে। তো আমি 2017 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত একটা অ্যানালাইসিস দিছি। দেখতেছি যে 2017 সালে ব্যবসা বা পেশা খাত থেকে পার্ট বি এর একটা প্রশ্ন ছিল। 18 সালে কোনো প্রশ্ন হয় নাই। 19 সালে পার্ট বিতে একটা প্রশ্ন। 20 সালে পার্ট বি এবং পার্ট সিতে একটা একটা প্রশ্ন। 21 সালে কোনো প্রশ্ন হয় নাই। 22 সালে কোনো প্রশ্ন হয় নাই। 23 সালে কোনো প্রশ্ন হয় নাই। 24 সালে কোনো প্রশ্ন হয় নাই। তোমরা পরীক্ষা দিবা 2025 সালে পরীক্ষার্থী। 2025 সালে পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসতেও পারে, আবার নাও আসতে পারে, তবে আসার সম্ভাবনা বেশি। কথা কি বুঝাই পারছি? জি স্যার। ওকে, এবার আসেন তাহলে ব্যবসা বা পেশা খাত আয় আমরা নির্ণয় কিভাবে করব। তো ব্যবসা বা পেশা খাত আয় নির্ণয় করার জন্য প্রথমে এইটা কি সেটা আগে আমরা একটু দেখি, কারণ এটা পরীক্ষা হলে পার্ট এতে প্রশ্ন আসতে পারে। তো লেখা আছে করদাতা নিজে কিংবা তার নিয়োগপ্রাপ্ত প্রতিনিধি কর্তৃক পরিচালিত ব্যবসা বা পেশা থেকে প্রাপ্ত লাভ বা মুনাফাকে বলা হয় ব্যবসা বা পেশা খাতে আয়। তাহলে ব্যবসা বা পেশা খাতে আয় করতে কি শুধুমাত্র নিজেকেই লাগবে, নাকি নিয়োগপ্রাপ্ত অন্য কোনো প্রতিনিধি দ্বারা হলে হবে? নিজেও নিজেও করতে পারে, অথবা তার নিয়োগপ্রাপ্ত অন্য কোনো প্রতিনিধির মাধ্যমেও যদি ব্যবসা পরিচালনা করে সেখান থেকে লাভ বা মুনাফা হয়, সেটা কি হবে? ব্যবসা বা পেশা খাতে আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে। কথা বুঝতে পারছি সবাইকে? জি স্যার। তো এই ব্যবসা বা পেশা খাত আয় নির্ণয় করার জন্য আমাদের নমুনাটা হচ্ছে, প্রথমে আমরা নিব করদাতার নাম লিখব, এরপরে আয় বর্ষ কর বর্ষ তোমাদের জন্য ফিক্সড। আমরা আগেই বলছিলাম ভাড়া খাত এবং কৃষি খাত আয় নির্ণয় করার ক্ষেত্রে আয় বর্ষ তোমাদের জন্য 24-25 আর কর বর্ষ কত? 25-26। মনে আছে তো? স্যার, এটা লেখার ক্ষেত্রে কর বর্ষটা নাকি আগে লিখতে হয়? আয় বর্ষ আগে, পরে কর বর্ষ, ঠিক আছে? কারণ আয় বর্ষ ঠিক তার পরবর্তী বছর হচ্ছে কর বর্ষ। অতএব আগে পরে কোনো সমস্যা নাই। সিরিয়াল অনুযায়ী আগে আয় বর্ষ, এরপরে কর বর্ষ। এরপরে ব্যবসা বা পেশা খাতে আয় নির্ণয় করা। এখন ব্যবসা বা পেশা খাতে আয় নির্ণয় করার জন্য এখানে আমরা যে ছকটা দিছি, মূলত আমরা অঙ্কটা সমাধান করব এই ছকের মাধ্যমে, আমরা অঙ্ক সমাধান করব না। ঠিক আছে? আমরা আমাদের নিয়ম অনুযায়ী সমাধান করব। এই ছকের সাথে মূলত বাস্তবিক অর্থে আমাদের প্রশ্নের সাথে সমাধানের সাথে কোনো সম্পর্ক না। অতএব এই ছকটা আমি পড়াইতেছি না। শুধুমাত্র এখান থেকে মনে রাখবেন ব্যবসা বা পেশা খাতের ধারা হচ্ছে 45 থেকে 56। ব্যবসা বা পেশা খাতের ধারাটা কত থেকে কত বলো দেখি? 45 থেকে 40 থেকে 56। 45 থেকে 56, এইটুকু মনে রাখবেন। ঠিক আছে? তো ব্যবসা বা পেশা খাতে আইন নির্ণয় করার জন্য আমরা কয়েকটা অঙ্ক সমাধান করব। এর মধ্যে প্রথম প্রশ্নটা বেসিক কোশ্চেন 1, এটা আমরা কমার্স পাবলিকেশনের বই থেকে নিছি। আর এই অঙ্কটা পরীক্ষার মধ্যে ম্যাক্সিমাম পরীক্ষার মধ্যে এই অঙ্কটাই আছে। অতএব বেসিক কোশ্চেন 1 নাম্বার অঙ্কটা আমি করে দিব, মানে হচ্ছে এই রিলেটেড যে কটা অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ক আপনাদের বাসার কাছে থাকবো। কথা বুঝছেন? জি স্যার। ওকে, তাহলে বেসিক কোশ্চেন 1 নাম্বারটা আমরা দেখি। কমার্স পাবলিকেশন বইয়ের প্রশ্নটা কি বলছে? বলছে যে মিস্টার কামাল একটি স্টেশনারি দোকানের মালিক। 1/7/2024 তারিখ থেকে 30/6/2025 তারিখ পর্যন্ত তার আয় ছিল নিম্নরূপ। কি কি আয় ছিল? বলছে যে মোট বিক্রয় পরিমাণ 10 লাখ টাকা, অর্থাৎ ব্যবসায়ে তার বিক্রয় হয়েছে 10 লাখ টাকা। বিক্রিত মালামালের ব্যয় 6 লাখ, অর্থাৎ এটাকে আমরা বলি বিক্রিত পণ্যের ব্যয়, ইংলিশে বলা হয় কস্ট অফ গুডস সোল্ড। তাহলে 6 লক্ষ টাকা ব্যয় করে বিক্রয় করছে কত টাকা? 10 লাখ টাকা। তাহলে লাভ কত হয়েছে? 4 লাখ। 4 লাখ টাকা। এবং কর্মচারীদের বেতন দিচ্ছে 60,000 টাকা। দোকান ভাড়া, পরিবহন ও অন্যান্য খরচ বাবদ ব্যয় হয়েছে 1 লাখ টাকা।
দোকানে ব্যবহারের জন্য আসবাবপত্র ক্রয়। দেখেন, দোকানে ব্যবহারের জন্য আসবাবপত্র একটা কি সম্পদ বলো দেখি? আসবাবপত্র একটা কি সম্পদ? চলতি সম্পদ না স্থায়ী সম্পদ? স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ। মোট আয় নির্ণয় করার জন্য স্থায়ী সম্পত্তির কোনো কাজ নাই, অতএব 5 নাম্বার আইটেমটা এটা প্রশ্ন থেকে বাদ। এবার প্রশ্ন বলছে গত বছর লোকসানের পরিমাণ ছিল 10,000 টাকা। মনে রাখবেন, চলতি বছরের লাভের সাথে গত বছর যে লোকসানের সাথে সেটা আমরা বিয়োগ করব, আর গত বছরে যদি লাভ থাকে তাহলে সেটা আমরা কি করব? যোগ করব। যোগ করব। তার মানে এক কথায়, গত বছরে যদি ক্ষতি থাকে তাহলে চলতি বছরের লাভরে কমিয়ে দিবে, আর গত বছর যদি লাভ হয় তাহলে চলতি বছরের লাভটা কি আরো বেড়ে যাবে। বুঝতে পারছি? এখন আপনাকে প্রশ্ন করছে করণীয় মিস্টার কামাল এর ব্যবসা খাতে মোট আয় নির্ণয় করো। তাহলে ব্যবসা খাতে আমরা মোট আয় নির্ণয় করা দেখব কিভাবে। কোম্পানির করদাতার নাম হচ্ছে মিস্টার কামাল, তাহলে আমরা লিখছি করদাতার নাম মিস্টার কামাল। এরপরে আয় বর্ষ কর বর্ষ তোমাদের জন্য ফিক্সড। তোমাদের পরীক্ষা যত সালে হোক, তোমাদের তোমরা পরীক্ষার্থী 2025 সালের পরীক্ষার্থী। 25 সালের পরীক্ষার জন্য আয় বর্ষ 24-25 এবং কর বর্ষ কত? 25-26। এরপরে ব্যবসা ও পেশা খাতে আয় নির্ণয়। আমরা এটা করার জন্য ছক কাটবো, বিবরণ টাকা টাকা। তো ব্যবসা বা পেশা খাতে ধারাটা কত বলো দেখি? 45 থেকে 56। এই ধারাটা যদি ভুল করেন, লিখতে যদি ভুল করেন, তাহলে আপনার অঙ্কটা হওয়ার সত্ত্বেও আপনি 0 পাবেন। কথা বুঝতে পারছি? অতএব এই ধারাটা আপনাকে 100% নির্ভুলভাবে লিখতে হবে। তাহলে একটু বলেন যদি কি, ব্যবসা বা পেশা খাতে ধারাটা কত থেকে কত? 45 থেকে 56। 45 থেকে 56। তাহলে এবার আসেন আমরা ব্যবসা বা পেশা খাত নির্ণয় করবো একদম শুরু থেকে শেষ পর্যন্ত, যা যা লাগবে আমরা তাইতে নিব। তো আমরা বিক্রয় থেকে এই বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে আমরা কি পাই? মোট লাভ পাই। তাহলে বিক্রয় ছিল 10 লাখ টাকা, আর বিক্রিত মালামালের ব্যয় ছিল 6 লাখ, আর এই দুইটা বিয়োগফল হচ্ছে 4 লাখ টাকা হচ্ছে মোট লাভ। এখন আমরা মোট লাভ থেকে বাদ দেই পরিচালন ব্যয়, ইনকাম স্টেটমেন্ট যেভাবে করছি এরকম। তাহলে পরিচালন ব্যয়ের মধ্যে আমাদের কি ছিল? কর্মচারী বেতন ছিল 60,000 টাকা, তাহলে কর্মচারী বেতন দিছি 60,000। দোকান ভাড়া পরিবহন অন্যান্য খরচ ছিল 1 লাখ টাকা, দোকান ভাড়া পরিবহন অন্যান্য খরচ 1 লাখ টাকা। এরপরে দোকানের জন্য আসবাবপত্র একটা স্থায়ী সম্পদ, এটা কি ব্যয়ের মধ্যে আসবে? না স্যার। আসবে না। কিন্তু এই স্থায়ী সম্পত্তির উপর আমরা কি করব? অবচয় ধরব। এখন অবচয়ের রেটটা প্রশ্নে যদি উল্লেখ থাকে তাহলে ভালো, যদি উল্লেখ না থাকে তাহলে আমরা যে কোনো রেটই ধরতে পারবো, তবে যে রেট ধরবো সেটা অবশ্যই টিকার মাধ্যমে লিখে দিতে হবে। তো আমরা আসবাবপত্রের উপর 10% অবচয় ধরবো। তো আমরা লিখছি আসবাবপত্র অবচয় 30,000 টাকা, 10% 3,000 টাকা। তাহলে এই তিনটার যোগফল 1,63,000, 4 লাখ থেকে 1,63,000 বাদে থাকে 2,37,000 টাকা। এই 2,37,000 টাকা হচ্ছে লাভের টাকা। এখান থেকে গত বছর আমাদের লোকসান ছিল 10,000 টাকা, তাহলে এই লোকসানটা এই বছর লাভে কমাবে না বাড়াবে? কমাবে। তাহলে লিখছি বাদ গত বছরের লোকসান পূরণ 10,000 টাকা। তাহলে দুইটা বিয়োগফল 2,27,000 টাকা। এটি হচ্ছে ব্যবসা বা পেশা খাতে মোট আয় নির্ণয়। তাহলে ব্যবসা বা পেশা খাতে মোট আয় নির্ণয় করাটা কি বুঝতে পারছি? জি স্যার। এখন আমরা যে এখানে এই যে আসবাবপত্রের উপর 10% অবশ্যই ধরলাম, এটার জন্য আমরা একটা টিকা দিব। আমরা বলছিলাম ট্যাক্সের অঙ্কে যে কোনো চাপের অঙ্ক করার জন্য আমাদের কি করতে হবে? 2-1টা টিকা দিতে হবে। টিকায় কিন্তু ট্যাক্সের অঙ্ক করার অঙ্ক নাম্বার পাওয়ার মূল মন্ত্র। টিকা যদি না দেন আপনি নাম্বার পাবেন না। তো এই যে 10% যে ধরছি, এটার জন্য আমরা টিকা লিখছি কি? টিকাটা দোকানে ব্যবহারের জন্য আসবাবপত্র কয়েকটি মূলধন জাতীয় ব্যয়। মূলধন জাতীয় ব্যয় মানে স্থায়ী সম্পত্তি বিদায় অনুমোদনযোগ্য নয়, অর্থাৎ এটা ব্যয়ের মধ্যে যাবে না। ধরা হয়েছে আসবাবপত্র বছরের শুরুতে ক্রয় করা হয়েছে এবং এই জন্য তৃতীয় তফসিল অনুযায়ী আসবাবপত্রের উপর কত পার্সেন্ট অবশ্যই ধরা হয়েছে? 10%। 10%। তাহলে আসবাবপত্র যদি থাকে, কারণ আসবাবপত্র পরিবর্তন অন্য কোনো স্থায়ী সম্পত্তি যদি থাকে, তাহলে সেম টিকাটা সুন্দর করে কি করবেন? লিখে দিবেন। আর আমাদের গত বছরের যে লোকসান ছিল এই জন্য আমরা একটা টিকা দিচ্ছি, গত বছরের লোকসান চলতি বছরের মুনাফার সঙ্গে কি করা হয়েছে বলো দেখি? সমন্বয় করা হয়েছে। তাহলে এই দুইটা টিকা যদি লিখে দেই তাহলে আমরা প্রশ্নের মধ্যে যদি 4 মার্ক থাকে তাহলে 4 মার্কে আমরা পাবো। তাহলে প্রবলেম 1 নাম্বার নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। নাই স্যার।
ওকে, তাহলে প্রবলেম ১ এর মতো আপনাদের কি বাসায় কাজ? আমি বাসায় কাজগুলি বুঝে দিতেছি। প্রবলেম ১ দেখতেছেন সবাই? এই জি পুরো লাখ স্যার। থেকে ৯ লাখ টাকা বাদ দিয়ে মোট লাভ, এখান থেকে ৯০,০০০ টাকা বাদ দিবেন, ১.৫ লাখ টাকা বাদ দিবেন, ৪৫,০০০ কি আসবে নাকি আসবে না? আসবে না। কিন্তু এর উপর অবশ্যই আসবে নাকি? ওকে, জি বাদ দিয়ে স্যার। দেওয়া হবে গত বছরের লোকসান ছিল, লোকসান ১৫,০০০ টাকা বিয়োগ করার পর মোট আয় হবে ৩,৪০,৫০০ টাকা। তাহলে প্রবলেম ১ নাম্বার পারবো? জি স্যার। তাহলে প্রবলেম ১ বাসায় কাজ থাকবে। প্রবলেম ৪ নাম্বারটা আমি দেখাবো। প্রবলেম ৫ নাম্বার অঙ্কটা আপনাদের বাসায় কাজ থাকবে। ঠিক আছে? প্রবলেম ৫। তারপরে আর তো নাই আমাদের। ওকে, ঠিক আছে। আমার বাদবাকিগুলো আমি পড়াইতেছি। এবার আসেন। এবার আমরা বেসিক কোয়েশ্চেন ২ নম্বর অঙ্কটা দেখব। বেসিক কোয়েশ্চেন ২ নম্বর অঙ্কটা ২০১৭ সালে অ্যাকাউন্টিং এ পার্ট বি এর ৯ নম্বর প্রশ্ন আসছিল। প্রশ্ন বলছে, নিম্নোক্ত প্রাপ্তি ও পরিশোধ হিসাব হতে জনাব অজয় মিত্রের ব্যবসা ও পেশা খাতে মোট আয় নির্ণয় করো। তাহলে ব্যবসা ও পেশা খাতে মোট আয় নির্ণয় করার জন্য আমাদের একটা ছক দেওয়া আছে, প্রাপ্তি ও পরিশোধ হিসাব। এই পাশে হচ্ছে প্রাপ্তি হিসাব আর ওই পাশে হচ্ছে পরিশোধ হিসাব। প্রাপ্তি মানে যেগুলা নগদ টাকায় পাইছি, আর পরিশোধ মানে কি, যেগুলা নগদ টাকায় পরিশোধ করা হয়েছে। তাহলে প্রাপ্তি পাশে আছে জের স্থানান্তর অর্থাৎ ব্যালেন্স পিটি দিয়ে আছে, গ্রাহকের নিকট হতে ফ্রি গ্রহণ অর্থাৎ গ্রাহকের নিকট থেকে নগদ টাকা পাইছে, লটারি হতে আয়, সম্পত্তি ভাড়া হতে আয় এবং ব্যবসায়ী মুনাফা। আর পরিশোধের মধ্যে লেখা আছে কর্মচারীদের বেতন পরিশোধ, প্রশাসনিক ব্যয়, আয়কর প্রদান। আয়কর প্রদান কিন্তু একটা ব্যয়, কিন্তু সেটা হলো ব্যক্তিগত খরচ। তারপরে মেরামত ব্যয়, ব্যবসায়ীর জন্য ঋণের সুদ, আসবাবপত্র ক্রয়। আসবাবপত্র ক্রয় একটা কি সম্পদ জানি? স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ। এটা কিন্তু আমাদের এই ব্যবসা বা পেশা খাত আয় নির্ণয় করার ক্ষেত্রে এর কোনো ভূমিকা নাই। আর জের স্থানান্তর মানে ক্রেডিট পাশে যারা আছে সেটা হলো ব্যালেন্স সিডি। তো এর উপর বেস করে আমাদের ব্যবসা বা পেশা খাত আয় নির্ণয় করতে হবে। তো ব্যবসা বা পেশা খাত আয় নির্ণয় করার জন্য প্রথমে হচ্ছে কর্তার নাম অজয় মিত্র, আয় বর্ষ কর বর্ষ তোমাদের জন্য ফিক্সড, ব্যবসা ও পেশা খাতে আয় নির্ণয়, বিবরণ টাকা টাকা। ব্যবসা পেশা খাতে ধারা হচ্ছে ৪৫ থেকে কত ৫৬। ৫৬। এখন এখানে আমাদের দুইটা টিপ দিয়ে আছে। এটা আমাদের কিন্তু প্রাপ্তি পাশ এবং পরিশোধ পাশ। এখন প্রাপ্তি পাশে আমরা কি কি নগদ টাকা পাইছি ব্যবসায় রিলেটেড। তো লেখা আছে পেশা হতে প্রাপ্তি, অর্থাৎ ব্যবসা হতে আপনি কি কি আয় করছেন, এই আয়গুলি আমরা পেশা হতে প্রাপ্তির মধ্যে দিব। তাহলে এখানে পেশা হতে আয়ের মধ্যে প্রথমে লেখা আছে গ্রাহকের নিকট হতে ফ্রি গ্রহণ। তাহলে গ্রাহক মানে কি, ভোক্তার কাছ থেকে পাইছেন, ব্যবসায় এটা ব্যবসা হতে আয়। লটারি হতে আয়, লটারি ধরছেন, এটা ব্যবসায় আয় হতে পারে নাকি পারে না বলো দেখি? পারে না। পারে না। সম্পত্তি ভাড়া দিয়ে আয়, এটা তো আর ব্যবসা হতে আয় না। তাহলে লটারি হতে আয় এবং সম্পত্তি ভাড়া হতে আয়, এই দুইটা আসবে না। তাহলে এই দুইটা কোথায় আসবে? লটারি হতে আয় এটা অন্যান্য শাখাতে আসবে। ঠিক আছে? আর শেষে লেখা আছে ব্যবসায়ী মুনাফা। এই ব্যবসায়ী মুনাফা স্পষ্টভাবে লেখা আছে ব্যবসায়ী মুনাফা। তাহলে ব্যবসা হতে আয়ের মধ্যে পড়বে এটা। তাহলে আমরা প্রাপ্তির মধ্যে গ্রাহকের নিকট হতে ফ্রি গ্রহণ পাইলাম ৬০,০০০ টাকা, আর ব্যবসা হতে মুনাফা পাইলাম কত ৮,০০০ টাকা। তাহলে ৬০ এবং ৮,০০০ সমান সমান ৬৮,০০০। এই ৬৮,০০০ টাকা হচ্ছে তার আয়। এই আয় থেকে আমরা কি করব? ব্যয়গুলি কি করব বলো দেখি? বাদ দিব। এখন ব্যয়গুলি কোন ব্যয়? ব্যবসায় সংক্রান্ত ব্যয়, অন্য কোনো ব্যয় কিন্তু না, ব্যক্তিগত কোনো খরচ কিন্তু এখানে আসবে না। তাহলে ব্যবসায় ব্যয়গুলি কি কি? যেমন কর্মচারীদের বেতন, কর্মচারী ছাড়া কি ব্যবসা প্রতিষ্ঠান চালানো যাবে? যাবে না। তাহলে এটা ব্যবসায়ী ব্যয়। প্রশাসনিক ব্যয় এটাও ব্যবসায়ী ব্যয়, কিন্তু আয়কর প্রদান এটার তার ব্যক্তিগত খরচ, ব্যক্তিগত খরচটা আসবে না। ঠিক আছে? তাহলে আমরা এখানে দুইটা দিন দিব, কর্মচারী বেতন এবং প্রশাসনিক ব্যয়। এই দুইটাকে দেখে নেই। কর্মচারী বেতন ২৪,৬০০ আর মেরামত ব্যয় হচ্ছে ১৩,০০০ কত ৪০০। এরপর দেখেন লেখা আছে আয়কর তো বাদ দিলাম, মেরামত ব্যয় আছে ৩,০০০ টাকা। তাহলে আমরা এখানে মেরামত ব্যয় দিছি ৩,০০০ টাকা। মেরামত ব্যয়ের পর আছে ব্যবসায়ীর জন্য ঋণের সুদ। তাহলে এই ঋণের সুদটা গ্রহণ করছে কি ব্যক্তিগত উদ্দেশ্যে নাকি ব্যবসায়ীর জন্য? ব্যবসার জন্য। তাহলে ব্যবসায়, তাহলে অবশ্যই এটা ব্যবসা সংক্রান্ত খরচ ৪,০০০ টাকা। তাহলে আমরা ব্যবসা সংক্রান্ত খরচ ৪,০০০ টাকা দিয়েছি। এরপরে আসবাবপত্র ছিল, আসবাবপত্র একটা স্থায়ী সম্পদ, এটা আসবে না, কিন্তু এর উপর কি আসবে বলো দেখি? অবচয় আসবে। তাহলে কত পার্সেন্ট? 10%। তাহলে ২৩,০০০ টাকা 10% ২৩০০ টাকা। এই চারটা যোগ বিয়োগফল ৪৭,৩০০। ৬৮,০০০ থেকে বাদ দিয়ে ব্যবসা বা পেশা খাতে আয় হলো ২০,০০০ কত ৭০০ টাকা।
বুঝতে পারছি? জি স্যার। তাহলে স্যার বেসিক কোশ্চেন 2 নাম্বার নিয়ে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। অবশ্যই প্রশ্ন করার সাথে সাথে টিকা অবশ্যই দিতে হবে আপনাকে। আর টিকা যে সবগুলো দিবেন সবগুলো মনে থাকবে এমন কোনো কথা নাই, হ্যাঁ? টিকা 2-3টা আপনাকে দিতেই হবে। টিকা না দিলে কিন্তু ট্যাক্সের অঙ্কর নাম্বার আসবে না। টিকার উপরে অঙ্ক ডিপেন্ড করবে। ঠিক আছে? জি স্যার। টিকা প্রত্যেকটা অঙ্ক করার ক্ষেত্রে দিতেই হবে। যখন কৃষি খাত করাইছি, বেড়া খাত করাইছি তখন অবশ্যই টিকা দেখাই দিছি। টিকাগুলি দিতে হবে। এখন আসেন তাহলে এই প্রবলেম বেসিক কোশ্চেন 2 এর মতো আমাদের 2টা অঙ্ক আছে। প্রবলেম 2 2019 সালে পার্ট বি এর 9 নাম্বারটা। আরেকটা হচ্ছে প্রবলেম 3 2018 সালে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের পার্ট বি এর 8 নাম্বার প্রশ্নটা। তাহলে প্রবলেম 2 এবং 3 আপনারা সুন্দর করে বাসা থেকে করে নিবেন। ঠিক আছে? জি স্যার ওকে, এখন এই 2টা অঙ্কের বাইরে আমাদের 2-1টা অঙ্ক আছে। একটুখানি ঘোরানোটা আমি একটু দেখাইতেছি। 4 নাম্বার প্রশ্নটা এটা কমার্স পাবলিকেশন বই থেকে নিছি এইজন্য একটু ঘোরানো অঙ্কগুলি আমি নিছি, হ্যাঁ? লেখা আছে জনাব সাথী 25-26 কর বর্ষে নিম্নোক্ত উৎস হতে আয় অর্জন করে। জনাব সাথীর ব্যবসা ও পেশা খাতে আইন এ খাতে মোট আয় নির্ণয় করা। তাহলে মোট আয় নির্ণয় করার জন্য আমাদের এখানে কি আছে? দেখেন আয়ের মধ্যে আমাদের প্রথম আছে রাবার বাগানের আয়। আমরা যখন কৃষি খাত করাইছিলাম তখন আপনাদের পড়াইছিলাম রাবার বাগান এবং চা বাগানের কত পার্সেন্ট কৃষি ছিল? মনে আছে? রাবার বাগান এবং চা বাগানের ক্ষেত্রে না স্যার ওকে, ঠিক আছে। রাবার বাগান বা চা বাগান ক্ষেত্রে মনে রাখবেন রাবার বাগান আর চা বাগানের ক্ষেত্রে মোট আয়ের 60% কৃষি খাত আর 40% হচ্ছে ব্যবসা খাত। কথাটা বলেন তো দেখি একজন। মোট আয়ের 60% হইতেছে 60% কি আয়? কৃষি আয়। আর 40% কি আয় বলো দেখি? ব্যবসা বা পেশা খাতে আয়। তাহলে আমরা কৃষি আয় করতেছি না ব্যবসা পেশা খাত করতেছি? ব্যবসা বা পেশা খাত। তাহলে আমরা কি 60% টাকা নিব নাকি 40% টাকা নিব? 40%। 40%। তাহলে রাবার বাগান 53,000 টাকার 40% যা হবে তাই। চা বাগানের রাবার বাগান 41,000 টাকার 40% যা হবে তাই। ঠিক আছে? এরপরে ফটকা ব্যবসা হতে আয় 52,000 টাকা। এটা ব্যবসা, এটা সরাসরি 52,000 টাকা যাবে। এক মালিকানা কারবারি হতে আয়, এটা ব্যবসা আয়। তাহলে এটাও আমাদের যা আছে সরাসরি যাবে। হার্ডওয়্যার দোকান থেকে আয়, এটাও সরাসরি যাবে। বনানীর বেকারি হতে আয়, বেকারি মানে ব্যবসা হতে আয় করছে কত টাকা? 62,000। তার মানে এখানে আমাদের যে কয় আইটেম আছে প্রত্যেকটা আইটেমই হুবহুব যাবে, শুধু 53,000 টাকা কত পার্সেন্ট? 40%। আর 41,000 টাকার 40%। তাহলে এই সবগুলো যোগফলই হবে আমাদের প্রশ্নের অ্যান্সার। এখন বলতে পারেন স্যার বিয়োগ হলো না কেন? কারণ আমাদের এখানে যে আইটেমগুলো আছে এর মধ্যে ব্যয়ের কোনো আইটেম প্রশ্নে দেওয়া নাই। ঠিক আছে? জি স্যার। তো আমরা যদি প্রবলেম 4 নাম্বার অঙ্কের সমাধানটা একটু দেখাই, যদি এখানে আছে আপনারা দেখে নিয়েন পরে। এই যে 4 নাম্বারটা দেখেন। এই যে চা বাগানের 53,000 টাকা 40%, 41,000 টাকা 40% আর বাদ বাকি এগুলি যা আছে তাই। ঠিক আছে? করতে পারবো না 4 নাম্বার? জি স্যার। ওকে, 5 নাম্বার অঙ্কটা বাসার কাজ আগেই দিছি। এবার 6 নাম্বারটা আসেন। 6 নাম্বার বলছে মুদিখানার দোকান হতে আয়, তাহলে এটা ব্যবসায় না? জি স্যার শেয়ার কেনা বেচা থেকে আয়, তাহলে এটা কেনা বেচা তার মানে ব্যবসায় আয়। রাবার বাগানে কত পার্সেন্ট দিব আমরা? 40%। চা বাগানে কত পার্সেন্ট? 40%। বেকারি দোকান হতে আয়, ব্যবসা আয়। তাহলে এই সবগুলো আমরা কি করব? যোগ করব। আর শেষে বলছে ফটকা কারবারের লোকসান। তো লোকসান মানে কি? লস 40,000 টাকা। তাহলে এইখান থেকে এই পর্যন্ত সবগুলো যোগফল থেকে এই লোকসানটা আমরা কি করব? যোগ করব না বাদ বিয়োগ দিব। করব? বিয়োগ করব। বিয়োগ করব। কথা বুঝতে পারছি? জি স্যার। ওকে, এবার 7 নম্বর প্রশ্নটা আসলে এটা কমার্স পাবলিকেশন বইয়ের প্রবলেম 3 নম্বর প্রশ্নটা। প্রশ্ন বলছে মিষ্টির দোকান থেকে আয়, এটা ব্যবসা আয়। ঠিক আছে? 92,000 টাকা সরাসরি দিতে হবে। চা ও রাবার বাগান হতে আয়, এটা কত পার্সেন্ট দিব আমরা? 40%। 40%। একটি কম্পিউটার অ্যাক্সেসরির দোকান হতে আয়, তাহলে দোকান থেকে মানে ব্যবসায় আয় 1,12,000। ইট সিমেন্টের দোকান হতে আয়, তাহলে এটাও ব্যবসায়। ফটকা ব্যবসায় হতে আয়, তাহলে এটাও ব্যবসায় হতে আয়। তাহলে 1 থেকে 5 পর্যন্ত সবগুলো আমরা কি করব?
যোগ করব। যোগ তবে এর মধ্যে করব ৭৬,০০০ কত পার্সেন্ট নিব আমরা? 40%। 10%। তাহলে সবগুলো যোগফল থেকে বলছে বিগত বছর ফটকা ব্যবসায় কি ছিল? ক্ষতি ছিল। তাহলে ৩৮,০০০টা আমরা কি যোগ করবো না বিয়োগ করব? বিয়োগ করব। বিয়োগ করব। যোগ বিয়োগ করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। বুঝতে পারছি? জি স্যার। তাহলে এই ছিল হচ্ছে ব্যবসা বা পেশা খাতে আয়। আমরা নেক্সট ক্লাসে ট্যাক্সেশন ইন বাংলাদেশে নতুন চ্যাপ্টার শুরু করব, মূলধনী উৎস খাতে আয়। ঠিক আছে? তাহলে আমাদের এখানেই ক্লাস শেষ। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন।